আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। আজকের আলোচ্য বিষয় সৈয়দ ওয়ালিউল্লাহ। আজকের আলোচ্য বিষয় সৈয়দ ওয়ালিউল্লাহ। বন্ধুরা, এই অংশ থেকে বিশেষ পরীক্ষা এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় অসংখ্য প্রশ্ন এসেছে এবং অসংখ্য প্রশ্ন অসংখ্য বার এসেছে। কাজেই বন্ধুরা, প্রশ্নের সংখ্যা যেমন অনেক, তেমনি প্রশ্নগুলো এসেছেও অনেকবার। বন্ধুরা, সেই প্রশ্নগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, লাল সালু উপন্যাসটির লেখক কে? লাল সালু উপন্যাসটির লেখক কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। লাল সালু এই উপন্যাসটির লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ। এবং এই অংশ থেকে সর্বাধিক সংখ্যক বার আসা একটি প্রশ্ন হচ্ছে লাল সালু। লাল সালু উপন্যাসটির লেখক কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। লাল সালু এবং সৈয়দ ওয়ালিউল্লাহ এবং এই সংশ্লিষ্ট প্রশ্নগুলো সর্বাধিক সংখ্যক বার আসা প্রশ্ন। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। লাল সালু উপন্যাসটির রচনাকাল কোনটি? লাল সালু উপন্যাসটির রচনাকাল কোনটি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে 1948 সাল। লাল সালু এই উপন্যাসটির রচনাকাল হচ্ছে 1948 সাল। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। লাল সালু উপন্যাসের উপজীব্য কি? লাল সালু উপন্যাসের উপজীব্য কি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে ধর্মীয় ভণ্ডামির নিখুঁত চিত্র। ধর্মীয় ভণ্ডামির নিখুঁত চিত্র। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। লাল সালু উপন্যাসের উপজীব্য কি? লাল সালু উপন্যাসের উপজীব্য কি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে গ্রাম বাংলার সমাজের অশিক্ষা কুশিক্ষা। গ্রাম বাংলার সমাজের অশিক্ষা কুশিক্ষা। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। লাল সালু উপন্যাসের উপজীব্য কি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে গ্রাম বাংলার সমাজের অশিক্ষা কুশিক্ষা এবং ধর্মীয় ভণ্ডামির নিখুঁত চিত্র। বন্ধুরা, প্রশ্নগুলো পড়ে আমাদের একটি বিষয় তো পরিষ্কার হয়ে গেছে যে এই প্রশ্নটির অনেকগুলো অপশন আছে, প্রত্যেকটি অপশন শুদ্ধ। যদি প্রশ্নে থাকে ধর্মীয় ভণ্ডামির নিখুঁত চিত্র, নির্দ্বিধায় এই উত্তরটি করতে হবে। যদি থাকে গ্রাম বাংলার সমাজের অশিক্ষা কুশিক্ষা, নির্দ্বিধায় এই উত্তরটি করতে হবে। বন্ধুরা, যদি প্রশ্নপত্রে এই দুটি অপশনকে একত্রে সংযুক্ত করা থাকে, তাহলে এই অপশনটি উত্তর করতে হবে যেটি আমরা ইতিপূর্বে পড়ে এসেছি। এখন প্রশ্ন হলো, একটি অপশন থাকলো ধর্মীয় ভণ্ডামির নিখুঁত চিত্র, আরেকটি অপশন থাকলো গ্রাম বাংলার সমাজের অশিক্ষা কুশিক্ষা, তখন কি করবেন? যে কোনো একটি অপশন উত্তর করলেই সেটি সঠিক উত্তর হিসাবে বিবেচিত হবে। তবে বন্ধুরা, ধর্মীয় ভণ্ডামির নিখুঁত চিত্র এই অপশনটি উত্তর করা বাঞ্ছনীয় হবে। বন্ধুরা, এখানে আর কোনো বিশ্লেষণের ইনশাআল্লাহ প্রয়োজন পড়বে না, আপনাদের সবকিছু জানা আছে, পড়া আছে। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ফরাসি ও ইংরেজি ভাষায় অনুদিত সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাসের নাম কি? ফরাসি ও ইংরেজি ভাষায় অনুদিত সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাসের নাম কি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে লাল সালু। লাল সালু এই উপন্যাসটি ফরাসি ভাষায় অনুদিত হয়েছে, ইংরেজি ভাষায় অনুদিত হয়েছে। বন্ধুরা, আমরা জানি যে সৈয়দ ওয়ালিউল্লাহ তার স্ত্রী ছিলেন একজন ফরাসি রমণী এবং তিনি সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত লাল সালু উপন্যাসটিকে ফরাসি ভাষায় অনুবাদ করেছিলেন এবং সেই অনুবাদ গ্রন্থটির নাম ছিল লার্বে স্যানক্রাসেন্স। লার্বে স্যানক্রাসেন্স। বন্ধুরা, লাল সালু উপন্যাসটি ইংরেজি ভাষায় অনুদিত হয়েছে এবং সেই অনুবাদ গ্রন্থের নামটি হচ্ছে ট্রি উইদাউট রুটস। ট্রি উইদাউট রুটস। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। কোনটি সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাস? কোনটি সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাস? বন্ধুরা, এর উত্তর হচ্ছে লাল সালু। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। লাল সালু উপন্যাসের প্রতিবাদের প্রতীক কোন চরিত্র? লাল সালু উপন্যাসের প্রতিবাদের প্রতীক কোন চরিত্র? অথবা লাল সালু উপন্যাসের প্রতিবাদী চরিত্র কোনটি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে জমিলা। বন্ধুরা, লাল সালু
বহুল পঠিত একটি উপন্যাস এবং এই উপন্যাসটি আমাদের পাঠ্য তালিকায় আমরা পাঠ্য হিসেবে পেয়েছি। হতে পারে যে আপনারাও পেয়ে থাকতে পারেন অথবা আপনারা পেয়েছেন। লাল সালু অত্যন্ত জনপ্রিয় একটি উপন্যাস এবং এই উপন্যাসের একটি কেন্দ্রীয় চরিত্র মজিদ। আরো কিছু চরিত্র রয়েছে, রহিমা, জমিলা, খালেক ব্যাপারী, সবই তো নিশ্চয়ই বন্ধুরা আপনাদের মনে আছে। কিশোরী বধূ জমিলা এই উপন্যাসের প্রতিবাদী চরিত্র এবং এই উপন্যাসের যে ভণ্ড লোক বা ভণ্ড পীর মজিদ তার সম্বন্ধে তো আমাদের জানাই আছে। এ ধরনের লোক বাংলার সমাজে হর হামেশা দেখা যায়। আর এই বিষয়টিকে অত্যন্ত মুন্সিয়ানার সঙ্গে লাল সালু উপন্যাসে বর্ণনা করেছেন বা তুলে এনেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ, যিনি গ্রাম বাংলার সমাজের অশিক্ষা কুশিক্ষাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এবং ধর্মীয় ভণ্ডামির নিখুঁত চিত্রকে তার অসাধারণ দক্ষতা এবং ভাষা শৈলী দিয়ে বর্ণনা করেছেন, যা পাঠক হৃদয়ে আজও সমাদৃত এবং আজও সমভাবে জনপ্রিয়। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদ গ্রন্থের নাম কি? বন্ধুরা, এর উত্তর আমাদের জানা আছে, ট্রি উইদাউট রুটস। ট্রি উইদাউট রুটস। বন্ধুরা, লাল সালু উপন্যাসটি ইংরেজি ভাষায় অনুদিত হয়েছে এবং এই অনুবাদ গ্রন্থটি 1967 সালে প্রকাশিত হয়েছিল। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। লাল সালু উপন্যাসের ফরাসি অনুবাদের নাম কি? লাল সালু উপন্যাসের ফরাসি অনুবাদের নাম কি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে লার্বে সানক্রাসেন্স। লার্বে সানক্রাসেন্স। বন্ধুরা, আমরা জানি যে সৈয়দ ওয়ালিউল্লাহ তিনি বাংলা সাহিত্যের একজন উজ্জ্বলতম নক্ষত্র। তার স্ত্রী ছিলেন একজন ফরাসি রমণী এবং তিনি সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত লাল সালু উপন্যাসটিকে ফরাসি ভাষায় অনুবাদ করেছিলেন এবং ফরাসি সাহিত্য সমাজে সৈয়দ ওয়ালিউল্লাহকে জনপ্রিয় করে তুলেছিলেন এবং সেক্ষেত্রে তার ভূমিকা, তার অবদান ছিল অপরিসীম। আমরা এই ফরাসি রমণীকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, লাল সালু উপন্যাসের বিষয়বস্তু কি? লাল সালু উপন্যাসের বিষয়বস্তু কি? বন্ধুরা, এই প্রশ্নটির উত্তর আমাদের জানা আছে, আমরা পড়েছি। আমরা জানি যে সৈয়দ ওয়ালিউল্লাহ গ্রাম বাংলার সমাজের মানুষের মধ্যে যে অশিক্ষা কুশিক্ষা আছে, যে ধর্মান্ধতা আছে এবং ধর্মীয় ভণ্ডামির যে নিখুঁত চিত্র, সেগুলো তিনি তুলে এনেছেন তার সাহিত্যে। অসাধারণ দক্ষতা এবং মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি এক্ষেত্রে এবং এই দিকটি বাংলা সাহিত্যে একটি সমৃদ্ধ দিক এবং তিনি এই বিষয়টিকে প্রথম তুলে এনেছিলেন এবং তার অসাধারণ সাহিত্যকর্ম বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছিল। তো বন্ধুরা, এই প্রশ্নটির উত্তর কি সেটি জেনে নেওয়া যাক। এর উত্তর হচ্ছে গ্রাম বাংলার মানুষের অশিক্ষা কুশিক্ষা এবং ধর্মীয় ভণ্ডামির নিখুঁত চিত্র। বন্ধুরা, অপশনগুলো কিন্তু নির্ধারিত। গ্রাম বাংলার মানুষের অশিক্ষা কুশিক্ষা ধর্মীয় ভণ্ডামির নিখুঁত চিত্র হতে পারে প্রত্যেকটি অপশন আলাদা আলাদা করে এসেছে অথবা একত্রে যুক্ত অবস্থায় এসেছে। যেভাবেই আসুক না কেন আপনারা জানেন যে কোন অংশটি উত্তর করতে হবে। যে কোনো একটি উত্তর করলে সেটি সঠিক উত্তর হিসেবে বিবেচিত হবে অথবা আপনারা ধর্মীয় ভণ্ডামির নিখুঁত চিত্র যদি আলাদা আলাদা করে আসে তাহলে এই অপশনটি উত্তর করতে পারেন। এই অপশনটি উত্তর করা বাঞ্ছনীয়, কিন্তু এমনটি নয় যে অন্য অপশনটি উত্তর করলে আপনার উত্তর ভুল হবে, তা কিন্তু নয় বন্ধুরা। প্রত্যেকটি অপশন সঠিক, প্রত্যেকটি অপশন শুদ্ধ। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। তার আগে আরো একটি কথার পুনরাবৃত্তি করছি, লাল সালু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং লাল সালুকে কেন্দ্র করে সর্বাধিক সংখ্যক প্রশ্ন এসেছে সৈয়দ ওয়ালিউল্লাহ অংশ থেকে। আর এর পরের অবস্থানে রয়েছে চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো। তার পরের অবস্থানে রয়েছে তার নাটক বহিবীর, তরঙ্গভঙ্গ। তারপরের অবস্থানে রয়েছে তার গল্প গ্রন্থ। বন্ধুরা, আমরা ধীরে ধীরে জানবো। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। হঠাৎ আলোর ঝলকানি গল্পের রচয়িতা কে? হঠাৎ আলোর ঝলকানি গল্পের রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ এই গল্পটির মাধ্যমে বাংলা সাহিত্যে আত্মপ্রকাশ করেন এবং গল্পের নামটি যেরকম অসাধারণ ঠিক তেমনি একজন অসাধারণ সাহিত্যিক বাংলা সাহিত্যে তার আগমন ঘটান হঠাৎ আলোর ঝলকানি এই গল্প দিয়ে। এই গল্পের মতোই তিনি বাংলা সাহিত্যকে আলোকিত করেছিলেন। হঠাৎ করেই তিনি এসেছেন এবং আলোকিত করেছেন বাংলা সাহিত্যকে। হঠাৎ
হঠাৎ আলোর ঝলকানি তার রচিত প্রথম গল্প এবং এই গল্পটির মাধ্যমে তিনি বাংলা সাহিত্য অঙ্গনে আত্মপ্রকাশ করেন। বন্ধুরা, এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মাঝে মধ্যেই চলে আসে এবং হঠাৎ করে এই নামটি দেখলে হঠাৎ করে সকলেই একটু দ্বিধান্বিত হয়ে যান যে এই গল্পটি আবার কার লেখা। হঠাৎ আলোর ঝলকানি সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত প্রথম গল্প এবং বাংলা সাহিত্যে এই গল্পের মাধ্যমে একজন অসাধারণ সাহিত্যিক আত্মপ্রকাশ করেন, তিনি সৈয়দ ওয়ালিউল্লাহ। আমরা এই মহান সাহিত্যিককে আমাদের আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা জ্ঞাপন করছি, আমাদের চির কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আমরা স্মরণ করছি এই মহান সাহিত্যিককে। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। সাহিত্য অঙ্গনে সৈয়দ ওয়ালিউল্লাহ কোন গল্প দিয়ে আত্মপ্রকাশ করেন? সাহিত্য অঙ্গনে সৈয়দ ওয়ালিউল্লাহ কোন গল্প দিয়ে আত্মপ্রকাশ করেন? বন্ধুরা, এর উত্তর হচ্ছে হঠাৎ আলোর ঝলকানি। হঠাৎ আলোর ঝলকানি। বন্ধুরা, এই প্রশ্নটি নানাভাবে আসে, ধরনগুলো একবার জেনে নেওয়া যাক। সাহিত্য অঙ্গনে সৈয়দ ওয়ালিউল্লাহ এর প্রথম প্রকাশ কোন গল্প দিয়ে? সাহিত্য অঙ্গনে সৈয়দ ওয়ালিউল্লাহ এর প্রথম প্রকাশ কোন রচনা দিয়ে? সাহিত্য অঙ্গনে সৈয়দ ওয়ালিউল্লাহ এর প্রথম প্রকাশ কোন লেখা দিয়ে? যেভাবেই আসুক না কেন বন্ধুরা, এই প্রশ্নটির উত্তর হচ্ছে হঠাৎ আলোর ঝলকানি। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। সৈয়দ ওয়ালিউল্লাহর জীবনকাল কোনটি? সৈয়দ ওয়ালিউল্লাহর জীবনকাল কোনটি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে 1922 থেকে 1971 সাল। এই মহান সাহিত্যিক বাংলার মহান স্বাধীনতা যুদ্ধকে তো দেখেছেন, কিন্তু আমাদের স্বাধীনতাকে দেখে যেতে পারেননি, কারণ তিনি মৃত্যুবরণ করেছিলেন প্যারিসে 1971 সালের অক্টোবর মাসের 10 তারিখে। তিনি বাংলার স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা, এই মহান বিজয়কে দেখে যেতে পারেননি। বন্ধুরা, তার জীবনকালটি হচ্ছে 1922 সাল থেকে 1971 সাল। তার আদি নিবাস নোয়াখালী জেলায়, কিন্তু তিনি জন্মগ্রহণ করেছেন চট্টগ্রামের 16 শহরে। আর তার জন্মদিনটি হচ্ছে 1922 সালের 15ই আগস্ট। আর তার মৃত্যু দিবস হচ্ছে 1971 সালের 10 অক্টোবর। বন্ধুরা, আরো একবার পুনরাবৃত্তি করছি, 1922 সালের 15ই আগস্ট, 1971 সালের 10 অক্টোবর। নিশ্চয়ই আপনাদের জানা আছে, কারণ বিখ্যাত সাহিত্যিকদের জন্ম এবং মৃত্যু এই বিষয়গুলো জানা থাকাটা প্রয়োজন। সবসময় আসে তেমনটি নয়, কিন্তু বিখ্যাত ব্যক্তিদেরটা হঠাৎ হঠাৎ চলে আসে, আর এই সালগুলো তো মনে থাকবেই। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। সৈয়দ ওয়ালিউল্লাহর লেখার বৈশিষ্ট্য কি? সৈয়দ ওয়ালিউল্লাহর লেখার বৈশিষ্ট্য কি? বন্ধুরা, আমরা জানি তিনি তার লেখনীতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন গ্রাম বাংলার মানুষের অশিক্ষা কুশিক্ষা, গ্রাম বাংলার মানুষের ধর্মান্ধতা, গ্রাম বাংলার সংস্কৃতির যে ধর্মান্ধতা বা অশিক্ষা কুশিক্ষা, এই বিষয়গুলোকে তিনি গুরুত্ব দিয়েছেন। ধর্মীয় ভণ্ডামিকে তিনি গুরুত্ব দিয়েছেন। বন্ধুরা, মোদ্দা কথায় যদি আমরা বলি যে গ্রাম বাংলার মানুষের অশিক্ষা কুশিক্ষা, গ্রামীণ সমাজের ধর্মান্ধতা এবং ধর্মীয় ভণ্ডামি, এই বিষয়গুলো তার লেখনীতে স্পষ্ট হয়ে উঠেছে। তিনি শানিত ভাষায় তার ক্ষুরোধার লেখনীতে এই বিষয়গুলোকে তুলে এনেছেন এবং সাহিত্যে এই বিষয়টি একটি অনন্য মাত্রা যোগ করেছে। তো বন্ধুরা, আমরা প্রশ্নে ফিরে আসি যে প্রশ্নটিতে কি বলা হয়েছে। সৈয়দ ওয়ালিউল্লাহর লেখার বৈশিষ্ট্য কি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে গ্রাম বাংলার ধর্মান্ধতা এবং কুসংস্কারের বাস্তব চিত্র। গ্রাম বাংলার ধর্মান্ধতা এবং কুসংস্কারের বাস্তব চিত্র। গ্রাম বাংলার ধর্মান্ধতা এবং কুসংস্কারের বাস্তব চিত্র। বন্ধুরা, এই অপশনটি পরীক্ষায় প্রশ্নে ছিল। বন্ধুরা, যে কোনো কিছু থাকতে পারে, থাকতে পারে গ্রাম বাংলার মানুষের অশিক্ষা কুশিক্ষা, থাকতে পারে গ্রাম বাংলার সমাজের ধর্মান্ধতা, থাকতে পারে গ্রাম বাংলার সমাজের ধর্মীয় ভণ্ডামি। যে কোনো কিছু থাকুক না কেন, মূল অর্থ কিন্তু একটাই, একটি অশিক্ষা কুশিক্ষা, ধর্মান্ধতা, ধর্মীয় ভণ্ডামির নিখুঁত চিত্র, কুসংস্কারের বাস্তব চিত্র। এই কথাগুলো কিন্তু আলাদা করে আলাদা কোনো অর্থ তৈরি করে না, অর্থের তারতম্য ঘটে না। কাজে এই বিষয়ের যে মূল অর্থ সেটি এক এবং সেটি অদ্বিতীয়। বন্ধুরা, কাজে আমরা বুঝতে পারছি যে এই প্রশ্নটির অপশন যাই আসুক না কেন, ইনশাআল্লাহ এই প্রশ্নটি আমরা উত্তর করতে পারবো। তার কারণ হচ্ছে মূল বিষয়টি আমাদের জানা আছে, আমাদের বোঝা আছে। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। চাঁদের অমাবস্যা বিখ্যাত একটি উপন্যাস, অত্যন্ত বিখ্যাত একটি উপন্যাস, চাঁদের অমাবস্যা। বন্ধুরা, চাঁদের অমাবস্যা উপন্যাসটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। চাঁদের অমাবস্যা এই উপন্যাসটির রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ। বন্ধুরা, এই উপন্যাসটির প্রকাশকাল আমাদের জানা প্রয়োজন, আর প্রকাশকালটি হচ্ছে 1964 সাল।
1964 সাল, চাঁদের অমাবস্যা, সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত বিখ্যাত একটি উপন্যাস এবং এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল 1964 সালে। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। সৈয়দ ওয়ালিউল্লাহ তার রচিত চাঁদের অমাবস্যা কোন শ্রেণীর উপন্যাস? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বন্ধুরা, এবং সর্বাধিক সংখ্যক বার আসা একটি প্রশ্ন। যেরকমটি আমরা পূর্বে জেনেছি লাল সালুর ক্ষেত্রে, তার পরের অবস্থানেই চাঁদের অমাবস্যা এর লেখককে এবং কোন শ্রেণীর উপন্যাস। এর সঙ্গে সমানভাবে সমধিক গুরুত্ব বহন করে আরেকটি উপন্যাস কাঁদো নদী কাঁদো, লেখককে, কোন ধরনের উপন্যাস। অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা। বর্তমানে আমরা এই প্রশ্নটি নিয়ে পড়ছি, এই প্রশ্নটির উত্তর জেনে নেওয়া যাক। সৈয়দ ওয়ালিউল্লাহ তার রচিত চাঁদের অমাবস্যা কোন শ্রেণীর উপন্যাস? বন্ধুরা, অনেকগুলো অপশন আছে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। সবগুলো অপশন একই অর্থ বহন করে, শুধু ভাষার ভিন্নতা অর্থের তারতম্য কখনোই ঘটাতে পারে না। এই অপশনগুলো শুনলে ইনশাআল্লাহ আমরা সেই বিষয়টি বুঝতে পারবো। বন্ধুরা, অপশনগুলো আমরা জেনে নিই। অপশনগুলো হচ্ছে মনোসমীক্ষামূলক উপন্যাস, মনোসমীক্ষণমূলক উপন্যাস, নিরীক্ষাধর্মী উপন্যাস, দার্শনিক চেতনা সমৃদ্ধ নিরীক্ষাধর্মী উপন্যাস, চেতনা সমৃদ্ধ নিরীক্ষাধর্মী উপন্যাস। বন্ধুরা, আরো একবার বোধহয় পুনরাবৃত্তি করলে ভালোই হবে, আরো একবার পুনরাবৃত্তি করছি। মনোসমীক্ষামূলক উপন্যাস, মনোসমীক্ষণমূলক উপন্যাস, নিরীক্ষাধর্মী উপন্যাস, দার্শনিক চেতনা সমৃদ্ধ নিরীক্ষাধর্মী উপন্যাস, চেতনা সমৃদ্ধ নিরীক্ষাধর্মী উপন্যাস। ইনশাআল্লাহ বন্ধুরা, আপনাদের মনে থাকবে, আপনারা মেধাবী, আপনারা মনোযোগী, আপনাদের তো ইনশাআল্লাহ মনে থাকবে, নিশ্চয়ই মনে থাকবে, একবার শুনলেই মনে থাকবে। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। চাঁদের অমাবস্যা উপন্যাসের প্রধান চরিত্র কোনটি? চাঁদের অমাবস্যা উপন্যাসের প্রধান চরিত্র কোনটি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে কাদের। কাদের। আরেকটি উত্তর হচ্ছে স্কুল শিক্ষক আরএফ আলী। বন্ধুরা, চাঁদের অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপন্যাস এবং এটি সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত বিখ্যাত একটি উপন্যাস। আমরা জেনেছি যে উপন্যাসটি মনোসমীক্ষামূলক উপন্যাস, মনোসমীক্ষণমূলক উপন্যাস, নিরীক্ষাধর্মী উপন্যাস, চেতনা সমৃদ্ধ নিরীক্ষাধর্মী উপন্যাস, দার্শনিক চেতনা সমৃদ্ধ নিরীক্ষাধর্মী উপন্যাস। বন্ধুরা, এই উপন্যাসে দুটি চরিত্র আছে এবং দুটি চরিত্রই কেন্দ্রীয় চরিত্র অথবা প্রধান চরিত্র। একটি হচ্ছে কাদের, আরেকটি হচ্ছে স্কুল শিক্ষক আরএফ আলী। প্রশ্নপত্রে দুজনের নাম আলাদা আলাদা ভাবেও থাকতে পারে, একসঙ্গেও থাকতে পারে। যে কোনো একটি অপশন আপনারা উত্তর করবেন এবং যে কোনো একটি অপশন উত্তর করা মানেই হচ্ছে এটি সঠিক উত্তর হিসেবে বিবেচিত হবে। কাদের এবং স্কুল শিক্ষক আরএফ আলী এই দুটি চরিত্র চাঁদের অমাবস্যা এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র অথবা প্রধান চরিত্র। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। চাঁদের অমাবস্যা উপন্যাসের বিষয়বস্তু কি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে গ্রামীণ জীবনের নানা অসঙ্গতি। বন্ধুরা, আমরা পূর্বেই জেনেছি সৈয়দ ওয়ালিউল্লাহ তিনি গ্রামীণ সমাজকে নিয়ে লিখেছেন। কোন বিষয়টিতে তিনি আলোকপাত করেছেন? গ্রামীণ সমাজের অশিক্ষা, কুশিক্ষা, ধর্মান্ধতা, ধর্মীয় ভণ্ডামি এবং নানান অসঙ্গতি। তার লেখনের মূল বৈশিষ্ট্যই ছিল গ্রামীণ সমাজের অশিক্ষা, কুশিক্ষা, ধর্মান্ধতা, ধর্মীয় ভণ্ডামি এবং গ্রামীণ সমাজের নানান অন্ধকার দিক। বন্ধুরা, এই বিষয়গুলোকে তিনি ক্ষুরধার লেখনের মাধ্যমে সাহিত্যে তুলে এনেছেন এবং বাংলা সাহিত্যে এটি একটি অনন্য মাত্রা যোগ করেছে। বন্ধুরা, আমরা আবারও আমাদের প্রশ্নে ফিরে আসি। চাঁদের অমাবস্যা উপন্যাসের বিষয়বস্তু কি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে গ্রামীণ জীবনের নানান অসঙ্গতি। পূর্বেই বলেছে বন্ধুরা, ভাষার ভিন্নতা অর্থের তারতম্য কখনোই ঘটাতে পারে না। যেভাবে আপনি বলুন না কেন, ভাষা কিন্তু একটি নির্দিষ্ট অর্থ বহন করে, তাই না বন্ধুরা? আমরা যে বিষয়টি চাঁদের অমাবস্যা কোন শ্রেণীর উপন্যাস এর অপশনগুলো পড়তে গিয়ে জেনেছি। আমরা যেমনটি জেনেছি যে লাল সালু উপন্যাসের উপজীব্য বিষয়বস্তু কি, তার অপশনগুলো পড়তে গিয়েও কিন্তু আমরা বুঝেছি যে ভাষার ভিন্নতা অর্থের তারতম্য ঘটায় না বন্ধুরা। এবং ইনশাআল্লাহ এই বিষয়টি আপনাদের চেয়ে ভালো আর কে বুঝবে। আপনারা বাংলা সাহিত্যকে নিয়ে পড়ছেন, 35 নম্বরের জন্য পড়ছেন এবং অধিক সংখ্যক উপন্যাসিক, সাহিত্যিক, নাট্যকার, প্রাবন্ধিক আপনারা পড়ে এসেছেন, কাজে এই বিষয়টি তো আপনারাই ভালো বুঝবেন, আপনারা সবচেয়ে বেশি ভালো বুঝবেন। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। কাঁদো নদী কাঁদো নিম্নের কোনটি? কাঁদো নদী কাঁদো নিম্নের কোনটি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে উপন্যাস কাঁদো নদী কাঁদো
এটি উপন্যাস গ্রন্থ। সৈয়দ ওয়ালি উল্লাহ রচিত বিখ্যাত উপন্যাস কাঁদো নদী কাঁদো। বন্ধুরা, কাঁদো নদী কাঁদো এই উপন্যাসটিকে কেন্দ্র করে অসংখ্য প্রশ্ন এসেছে এবং প্রত্যেকটি প্রশ্ন অসাধারণ প্রশ্ন। প্রশ্ন তো সবই, কিন্তু কিছু কিছু প্রশ্ন অত্যন্ত চমৎকার। এই প্রশ্নগুলো পরীক্ষার প্রশ্নপত্র দেখলেই মন ভালো হয়ে যায়। মনে হয় যে এই প্রশ্নটি পরীক্ষায় কেন আসলো না, বা আসলে আরো কেন অধিক সংখ্যক বার আসে না। এরকম কিছু প্রশ্ন হচ্ছে চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো, লাল সালু, বলাই বাহুল্য। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। কাঁদো নদী কাঁদো এর রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত একটি বিখ্যাত উপন্যাস। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। নিম্নের কোনটি সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত গ্রন্থ নয়? নিচের কোনটি সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত গ্রন্থ নয়? বন্ধুরা, এর উত্তর হচ্ছে চক্রবাক। চক্রবাক সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত গ্রন্থ নয়। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। কোনটি সৈয়দ ওয়ালিউল্লাহ রচনা নয়? বন্ধুরা, এর উত্তর হচ্ছে অনেক সূর্যের আশা। বন্ধুরা, অনেক সূর্যের আশা। বন্ধুরা, সাময়িক অসুবিধার জন্য একটু দুঃখ প্রকাশ করছি। অনেক সূর্যের আশা। আমরা ফিরে আসি আমাদের আলোচনায়। অনেক সূর্যের আশা, বন্ধুরা মনে আছে নিশ্চয়ই কে লিখেছেন। এটি কিন্তু একটি বিখ্যাত গ্রন্থ এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়কে এই গ্রন্থে তুলে আনা হয়েছে। আর তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা এই অংশটি পড়ে এসেছি, আমরা এই অংশটি আয়ত্ত করে এসেছি। বন্ধুরা, মনে পড়েছে কি? যদি মনে পড়ে না থাকে, ইনশাআল্লাহ একটু চেষ্টা করবেন, একটু চেষ্টা করবেন আপনারা, আর মস্তিষ্ক আপনাকে আপনার স্মৃতি থেকে সেই সংরক্ষিত তথ্যটি আপনার সামনে এনে পরিবেশন করবে। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। অনেক সূর্যের আশা মনে করতে হবে কিন্তু বন্ধুরা, একটু মনে করবেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বহিপীর কে রচনা করেছেন? বন্ধুরা, পূর্বেই বলেছি সৈয়দ ওয়ালিউল্লাহ নাটক লিখেছেন অল্প সংখ্যক। 4টি নাটক পরীক্ষায় প্রশ্ন হিসেবে সবসময় আসে। আর এই নাটকগুলো যেমন অনবদ্য, তেমনি তার ভাষাশৈলী, তেমনি তার বিষয়বস্তু। বহিপীর, তরঙ্গভঙ্গ, উজানে মৃত্যু, সুরঙ্গ, অসাধারণ সব নাটক লিখে তিনি বাংলা সাহিত্যের নাটক অংশকেও সমৃদ্ধ করেছেন। উপন্যাস অংশকে তো তিনি সমৃদ্ধ করেছেনই, নাটককেও সমৃদ্ধ করেছেন। তিনি লিখেছেন অসাধারণ কিছু গল্পগ্রন্থ। বন্ধুরা, বহিপীর কে রচনা করেছেন? বন্ধুরা, এটা তো আপনাদের জানা। কে রচনা করেছেন? সৈয়দ ওয়ালিউল্লাহ। তিনি রচনা করেছেন বহিপীর, অসাধারণ একটি নাটক। বহিপীর এটি একটি নাটক। এই প্রশ্নটি ভিন্ন ভিন্ন ভাবে আসে। যেমন অনেক সময় আসে যে বহিপীর এটি কি নাটক, বহিপীর এটি কি নাটক, আবার আসে কোনটি সঠিক? বহিপীর নাটক, এই অপশনটি সঠিক। বন্ধুরা, আমরা পরবর্তী অংশে চলে যাই। পরবর্তী প্রশ্নটি চাঁদের অমাবস্যাকে কেন্দ্র করে। বন্ধুরা, আমরা প্রশ্নটি পড়ছি। সৈয়দ ওয়ালিউল্লাহর চাঁদের অমাবস্যা কোন ধরনের উপন্যাস? বন্ধুরা, এটি নিরীক্ষাধর্মী উপন্যাস। বন্ধুরা, এর যে অপশনগুলো আমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা পড়ে এসেছি। আর আপনাদের মেধার প্রতি আমার পরিপূর্ণ শ্রদ্ধা এবং আস্থা রয়েছে। আপনাদের সবকিছু মনে থাকে, একবার শুনলেই মনে থাকে। আর সবকিছু তো আপনাদের জানা আছে, নিশ্চয় মনে আছে। চাঁদের অমাবস্যা কোন শ্রেণীর উপন্যাস? এর 4টি উত্তর আমরা পড়েছি এবং আমরা বলেছিলাম যে ভাষার ভিন্নতা অর্থের তারতম্য ঘটায় না। এবং এই অপশনগুলো পড়লে কিন্তু এই কথাটি পরিষ্কারভাবেই অনুধাবন করা যায় যে ভাষার ভিন্নতা সবসময় অর্থের তারতম্য ঘটায় না। বন্ধুরা, আমি যদি বলি নিরীক্ষাধর্মী, আমি যদি বলি মনোসমীক্ষামূলক, আমি যদি বলি মনোসমীক্ষা, খুব কি তারতম্য ঘটায়? অর্থ কিন্তু একটাই, এবং সেই অর্থটি আমাদের জানা আছে। বন্ধুরা, চাঁদের অমাবস্যা অত্যন্ত বিখ্যাত একটি উপন্যাস, সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাস। বন্ধুরা, আমরা পরবর্তী অংশে চলে যাই। অস্তিত্ববাদী উপন্যাস কোনটি? অস্তিত্ববাদী উপন্যাস কোনটি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে কাঁদো নদী কাঁদো। অস্তিত্ববাদী উপন্যাস কোনটি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে কাঁদো নদী কাঁদো। বন্ধুরা, কাঁদো নদী কাঁদো এই উপন্যাসটির প্রকাশকাল 1968 সাল। এই উপন্যাসটির প্রকাশকাল 1968 সাল। বন্ধুরা, কাঁদো নদী কাঁদো বাংলা সাহিত্যের অস্তিত্ববাদী উপন্যাস, এবং এই উপন্যাসটিকে বলা হয় বাংলা সাহিত্যের অস্তিত্ববাদী উপন্যাস। বন্ধুরা, এই বিশেষণটি বিশেষভাবে লক্ষণীয়। কোন উপন্যাসের ক্ষেত্রে এইরকম কোন বিশেষণ ইতোপূর্বে যুক্ত অবস্থায় আমরা পাইনি। বাংলা সাহিত্যের অস্তিত্ববাদী উপন্যাস কোনটি? কাঁদো নদী কাঁদো। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। কোনটি সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাস? বন্ধুরা, এর উত্তর হচ্ছে কাঁদো নদী কাঁদো। কোনটি সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাস? এর উত্তর হচ্ছে কাঁদো নদী কাঁদো। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। নয়ন চারা কোন শ্রেণীর রচনা?
নয়নচারা কোন শ্রেণীর রচনা? বন্ধুরা এর উত্তর হচ্ছে গল্প। নয়নচারা এটি একটি গল্প গ্রন্থ, সৈয়দ ওয়ালি উল্লাহ রচিত বিখ্যাত গল্প গ্রন্থ নয়নচারা। বন্ধুরা পরবর্তী প্রশ্নে চলে যাই। নয়নচারা গল্পের লেখক কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে সৈয়দ ওয়ালি উল্লাহ। নয়নচারা এই গল্প গ্রন্থটির লেখক হচ্ছেন সৈয়দ ওয়ালি উল্লাহ এবং নয়নচারা এই গল্প গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1951 সালে। 1951 সালে নয়নচারা এই গল্প গ্রন্থটি প্রকাশিত হয় এবং এটি সৈয়দ ওয়ালি উল্লাহ রচিত একটি বিখ্যাত গল্প গ্রন্থ। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। কোনটি সঠিক? বন্ধুরা এই প্রশ্নটি পূর্বেই উল্লেখ করেছি, আমাদের পড়া আছে, জানা আছে, আর আপনাদের তো সবই জানা আছে। বন্ধুরা এর উত্তর হচ্ছে বহিপীর নাটক। বহিপীর নাটক এই অপশনটি সঠিক। কোনটি ঠিক, কোনটি সঠিক? বহিপীর নাটক। বহিপীর সৈয়দ ওয়ালি উল্লাহ রচিত একটি বিখ্যাত নাটক এবং এটি তার পুরস্কার প্রাপ্ত নাটক। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বহিপীর নাটকের বিষয়বস্তু কি? বন্ধুরা এর উত্তর হচ্ছে সমাজ জীবনের অন্ধকার দিক। বহিপীর নাটকের বিষয়বস্তু কি? বন্ধুরা এর উত্তর হচ্ছে সমাজ জীবনের অন্ধকার দিক। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। কোন গ্রন্থের জন্য সৈয়দ ওয়ালি উল্লাহ আদমজী পুরস্কার লাভ করেন? কোন গ্রন্থের জন্য সৈয়দ ওয়ালি উল্লাহ আদমজী পুরস্কার লাভ করেন? বন্ধুরা এর উত্তর হচ্ছে দুই তীর ও অন্যান্য গল্প। দুই তীর ও অন্যান্য গল্প। বন্ধুরা এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1965 সালে। এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1965 সালে। দুই তীর ও অন্যান্য গল্প এটি সৈয়দ ওয়ালি উল্লাহ রচিত বিখ্যাত গল্প গ্রন্থ। গল্প গ্রন্থ, গল্প গ্রন্থ, সৈয়দ ওয়ালি উল্লাহ রচিত বিখ্যাত গল্প গ্রন্থ। তার আরেকটি বিখ্যাত গল্প গ্রন্থ নয়নচারা। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। একটি তুলসী গাছের কাহিনী গল্পের লেখক কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে সৈয়দ ওয়ালি উল্লাহ। একটি তুলসী গাছের কাহিনী এই গল্পটির লেখক কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে সৈয়দ ওয়ালি উল্লাহ। সৈয়দ ওয়ালি উল্লাহ রচিত বিখ্যাত গল্প গ্রন্থ দুই তীর ও অন্যান্য গল্প। এই গ্রন্থের অন্তর্ভুক্ত একটি গল্প হচ্ছে একটি তুলসী গাছের কাহিনী। বন্ধুরা দুই তীর ও অন্যান্য গল্প এই গ্রন্থটির জন্য সৈয়দ ওয়ালি উল্লাহ আদমজী পুরস্কার লাভ করেছিলেন। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। তরঙ্গ ভঙ্গ নাটকটির রচয়িতা কে? সৈয়দ ওয়ালি উল্লাহ। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক? কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক? বন্ধুরা এর উত্তর হচ্ছে তরঙ্গ ভঙ্গ। তরঙ্গ ভঙ্গ মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। সুড়ঙ্গ নাটকটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে সৈয়দ ওয়ালি উল্লাহ। সুড়ঙ্গ এই নাটকটির রচয়িতা সৈয়দ ওয়ালি উল্লাহ। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। উজানে মৃত্যু নাটকটির রচয়িতা কে? উজানে মৃত্যু নাটকটির রচয়িতা কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে সৈয়দ ওয়ালি উল্লাহ। বন্ধুরা আমরা একটি গ্রন্থ ইতোপূর্বে পড়েছিলাম উজানে ফেলার। এই গ্রন্থটির লেখক কে? বন্ধুরা মনে পড়েছে কি? মনে যদি না পড়ে থাকে ইনশাল্লাহ একটু চেষ্টা করবেন, মনে পড়ে যাবে। বন্ধুরা আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। আমরা পড়ছি সৈয়দ ওয়ালি উল্লাহ। পরবর্তী প্রশ্ন। বহিপীর নাটকটির রচয়িতা কে? সৈয়দ ওয়ালি উল্লাহ। এটি তার পুরস্কার প্রাপ্ত নাটক। এটি একটি নাটক, এটি তার বিখ্যাত নাটক এবং সমাজ জীবনের অন্ধকার দিক এই নাটকে উঠে এসেছে। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। গল্প সমগ্র এই গ্রন্থটির লেখক কে? সৈয়দ ওয়ালি উল্লাহ। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দ্য আগলি এশিয়ান এই উপন্যাসটির রচয়িতা কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে সৈয়দ ওয়ালি উল্লাহ। দ্য আগলি এশিয়ান এটি ইংরেজি ভাষায় রচিত তার উপন্যাস, তার একমাত্র উপন্যাস যেটি তিনি ইংরেজি ভাষায় রচনা করেছেন, দ্য আগলি এশিয়ান। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। চেতনা প্রবাহ রীতির উপন্যাস কোনটি? বন্ধুরা এর উত্তর হচ্ছে কাঁদো নদী কাঁদো। অস্তিত্ববাদী উপন্যাস কোনটি বাংলা সাহিত্যের? বন্ধুরা মনে পড়েছে কি? কাঁদো নদী কাঁদো। চেতনা প্রবাহ রীতির উপন্যাস কাঁদো নদী কাঁদো। অস্তিত্ববাদী উপন্যাস কাঁদো নদী কাঁদো। বন্ধুরা পরবর্তী প্রশ্নে চলে যাই। কাঁদো নদী কাঁদো উপন্যাসের প্রধান চরিত্র কোনটি? বন্ধুরা এর উত্তর হচ্ছে হাকিম মোহাম্মদ মুস্তফা। হাকিম মোহাম্মদ মুস্তফা কাঁদো নদী কাঁদো এই উপন্যাসটির প্রধান চরিত্র, কেন্দ্রীয় চরিত্র। মূলত হাকিম মোহাম্মদ মুস্তফার জীবন আলেখ্য এবং তার
অন্তর জীবনের ইতি কথা এই উপন্যাসে পরিস্ফুট হয়েছে। লেখক তার অসাধারণ দক্ষতা, তার মুনশিয়ানা দেখিয়েছেন হাকিম মোহাম্মদ মুস্তফার জীবন আলেখ্য এবং তার অন্তর জীবনের ইতি কথা বর্ণনা করার ক্ষেত্রে। এক্ষেত্রে তিনি ব্যবহার করেছেন অসাধারণ ভাষা শৈলী। বন্ধুরা, কাঁদো নদী কাঁদো বাংলা সাহিত্যের অস্তিত্ববাদী উপন্যাস। এটি বাংলা সাহিত্যের চেতনা প্রবাহ রীতির উপন্যাস। তার কারণ হচ্ছে এই উপন্যাসে নদী হয়ে উঠেছে সমষ্টির জীবনবাদী চেতনার প্রতীক, যার কারণে কাঁদো নদী কাঁদো বাংলা সাহিত্যের অস্তিত্ববাদী উপন্যাস, বাংলা সাহিত্যের চেতনা প্রবাহ রীতির উপন্যাস। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, বহিপীর কে রচনা করেছেন? বন্ধুরা, এর উত্তর হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। তার বিখ্যাত নাটক, তার পুরস্কার প্রাপ্ত নাটক সমাজ জীবনের অন্ধকার দিক, এই নাটকে উঠে এসেছে। বন্ধুরা, সৈয়দ ওয়ালিউল্লাহ এই অংশ থেকে যে প্রশ্নগুলো বিশেষ পরীক্ষায় আসে তার সবগুলো প্রশ্নই আমরা পড়লাম। আমাদের জানা হলো অসংখ্য প্রশ্ন, অসংখ্য প্রশ্ন, অসংখ্য অসংখ্য বার আসে। এত বেশি সংখ্যক বার আসে যেটি বলাই বাহুল্য, আমার বলার অপেক্ষা রাখে না। আপনারা সবকিছুই জানেন, আপনারা পড়ছেন, আপনাদের সবকিছু জানা আছে, আপনাদের সবকিছুই মনে আছে। তো সেই ক্ষেত্রে নতুন করে বলবার কিছু নেই। সৈয়দ ওয়ালিউল্লাহর গুরুত্ব বিশেষ পরীক্ষায় কতটা সেটা নতুন করে বলবার কিছু নেই, আপনারা সবকিছু জানেন, বোঝেন, আপনারা পড়েছেন। বন্ধুরা, এই অংশে আর তেমন কোনো বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমরা সৈয়দ ওয়ালিউল্লাহকে পড়েছি এবং তার প্রতি আমরা আমাদের গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আরো একবার তার সাহিত্য কর্মকে স্মরণ করব এবং তারপরে এই পর্ব থেকে আমরা বিদায় নেব। বন্ধুরা, সাহিত্য কর্ম উপন্যাস লাল সালু, কাঁদো নদী কাঁদো, চাঁদের অমাবস্যা, দ্য আগলি এশিয়ান। লাল সালু, কাঁদো নদী কাঁদো, চাঁদের অমাবস্যা, দ্য আগলি এশিয়ান। বন্ধুরা, নাটক বহিপীর, তরঙ্গভঙ্গ, সুরঙ্গ, উজানে মৃত্যু। বহিপীর, তরঙ্গভঙ্গ, সুরঙ্গ, উজানে মৃত্যু। বন্ধুরা, তার গল্প গ্রন্থ নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প, গল্প সমগ্র। বন্ধুরা, তার বিখ্যাত গল্প একটি তুলসী গাছের কাহিনী। বন্ধুরা, এই অংশের আলোচনা এখানেই শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি এই আলোচনা আপনাদের প্রস্তুতিকে বেগবান করবে, ত্বরান্বিত করবে, আরো বেশি শানিত করে তুলবে। ইনশাআল্লাহ এই আলোচনা আপনাদের প্রস্তুতিকে আরো বেশি সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। বন্ধুরা, আমরা প্রত্যাশা করছি ইনশাআল্লাহ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো সাহিত্যিককে নিয়ে নতুন কোনো আলোচনা অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় এবং কাল বিলম্ব না করে আপনারা আপনাদের প্রস্তুতি গ্রহণ শুরু করতে পারেন। বন্ধুরা, একটি বিষয় নতুন করে বলছি, যদিও বিষয়টি পুরাতন কিন্তু নতুন করে বলছি। বিষয়টি হলো, আপনারা যেহেতু বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, বিশেষ পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হবেন, আপনারা সরকারি কর্মকর্তা হবেন, যে কোনো পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করতে পারেন, আপনারা বিশেষ ক্যাডার হবেন অথবা অন্য কোনো ভালো কোনো চাকরি করবেন, চাকরির বিজ্ঞপ্তি তো প্রকাশিত হতেই থাকবে। সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অনেক বেশি তাড়াহুড়ো না করে যদি একটি দীর্ঘমেয়াদী প্রস্তুতি গ্রহণ করেন, সময় সুযোগ মতো ভালো করে ধীরে ধীরে প্রত্যেকটি বিষয় আয়ত্ত করে যদি প্রস্তুতি গ্রহণ করেন, যত বেশি ভালো প্রস্তুতি আপনি গ্রহণ করবেন, যত কঠিন পরীক্ষাই হোক না কেন তা আপনার কাছে হবে অনেক অনেক বেশি সহজ। ভালো প্রস্তুতি মানে কঠিন পরীক্ষাকে আপনার কাছে সহজ থেকে সহজতর করে তুলবে, সহজতর থেকে সহজতম করে তুলবে। কাজী বন্ধুরা, আমাদের অনুরোধ রইল যে আপনারা একটি দীর্ঘমেয়াদী প্রস্তুতি গ্রহণ করুন, খুব ভালো করে প্রত্যেকটি অংশ বুঝে বুঝে আয়ত্ত করুন, প্রত্যেকটি অংশকে ধীরে ধীরে বুঝে বুঝে পড়েন, তাহলে কোনো তথ্য আপনার ভুল হবে না। যত কঠিন প্রশ্নের পরীক্ষায় আসুক না কেন, এমন কোনো তথ্য নাই যেটি আপনার জানা নেই, এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর আপনার জানা নেই, ঠিক এমন পরীক্ষায় আপনি দিতে পারবেন। এটি আমাদের প্রত্যাশা, এটি আমাদের ভরসা, এটি আমাদের বিশ্বাস। কারণ আমাদের আস্থা আছে আপনাদের মনোযোগের প্রতি, আপনাদের নিষ্ঠার প্রতি, আপনাদের মেধার প্রতি এবং আপনাদের সততার প্রতি। তো বন্ধুরা, আবারও আপনাদের সুস্থতা কামনা করছি, নিরাপত্তা কামনা করছি, কল্যাণ কামনা করছি এবং সর্বোপরি আপনাদের সফলতার জন্য দোয়া করছি। কারণ আপনারা সফল হলে আমরা সফল হব। আপনাদের সফলতা মানে আমাদের সফলতা, আপনারা সফল হলে আমাদের এই অক্লান্তকর পরিশ্রম সার্থকতা লাভ করবে। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আনন্দে থাকুন এবং আপনাদের জীবনে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সফলতার দেখা পান, এই প্রত্যাশা করে, এই দোয়া করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।